ওকে, আমরা শুরু করছি। গুড মর্নিং সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। ঠিক আছে। আহ, আমরা লাস্ট ক্লাসে যে টপিকটা নিয়ে পড়াশোনা করছিলাম সেটা ছিল আমাদের ট্রেজারি বিল। দেন আমরা পড়াশোনা করেছিলাম পারিবারিক অর্থায়ন। এরপর আমরা পড়াশোনা করেছিলাম আম, আন্তর্জাতিক তো পড়ি নেই, আমরা পড়ছিলাম সরকারি অর্থায়ন, তাই তো? জি স্যার। সানিকা, অরিন, মিথিলা, আজরা, মাইমুনা। ঠিক আছে, ভিডিও অন করতে হবে। যার বাসায় শুধুমাত্র সাউন্ড আছে তারা মাইক্রোফোনগুলো অফ করে রাখবেন, আর কথা বলার সময় মাইক্রোফোন অন করে কথা বলবেন। এতদিন আশা করি তোমাদের অভ্যাসটা হয়ে গেছে, প্রবলেম হবে না। সো আর কেউ জয়েন করবে? আমরা কি শুরু করব? নাফস একটু এটা অন করো। নাফস। জি স্যার। হ্যাঁ নাফস, তুমি কি ট্রেজারি বিলের ক্লাসটা করেছিলে? জি স্যার। আচ্ছা, আমার কয়েকটা কোয়েশ্চেন আছে তোমার কাছে। প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে নাফসকে, আমার প্রথম কোয়েশ্চেন হচ্ছে ট্রেজারি বিল কাকে বলে? স্যার ভবিষ্যতের কোনো নির্দিষ্ট তারিখে পরিশোধ করার অঙ্গীকার করে সরকার যে স্বল্প মেয়াদী অঙ্গীকারপত্র ইস্যু করে তাকে ট্রেজারি বিল বলে। আচ্ছা, সরকার ইস্যু করে থাকে নাকি অন্য কোনো ডিপার্টমেন্ট ইস্যু করে থাকে? সরকারের পক্ষ থেকে কি অন্য আরেকটা ডিপার্টমেন্ট ইস্যু করে? এটা আমি তোমাদেরকে বলেছিলাম ক্লাসে। কোন ডিপার্টমেন্ট এটা ইস্যু করে থাকে? স্যার কোন ডিপার্টমেন্ট বলতে? দ্যাট মিন্স হচ্ছে স্যার বুঝিনি, ট্রেজারি সরি। বিলটা, ট্রেজারি বিলটা সরকারের পক্ষ থেকে কে ইস্যু করে থাকে? একটা ডিপার্টমেন্টের নাম বলেছিলাম, একটা ডিপার্টমেন্ট এটা ইস্যু করে থাকে, ওই ডিপার্টমেন্টের নামটা জানতে চাচ্ছি। আচ্ছা, তোমার কাছে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমাদের ট্রেজারি বিল আসলে সংগ্রাহককে, দ্যাট মিন্স হচ্ছে কার কাছে এগুলো সংগ্রহ থাকে? দ্যাট মিন্স হচ্ছে আমরা যদি পাবলিকরা ট্রেজারি বিলে ইনভেস্ট করতে হয় অথবা ট্রেজারি বিল ক্রয় করতে হয়, সেই ক্ষেত্রে আমরা কার কাছ থেকে ক্রয় করতে পারবো? আমরা তো সরাসরি আর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যেতে পারবো না। বা তোমাকে আমি তোমার হেল্পের জন্য বলে দিচ্ছি, আমি একটা ডিপার্টমেন্টের নাম বলেছিলাম যেটা হচ্ছে ট্রেজারি ডিপার্টমেন্ট। দ্যাট মিন্স হচ্ছে ট্রেজারি বিলটা ট্রেজারি ডিপার্টমেন্ট কর্তৃক ইস্যু করা হয় সরকারের পক্ষ হয়ে। দ্যাট মিন্স হচ্ছে মনে করো বিষয়টা হচ্ছে আমি এখন কলেজের 6 নাম্বার ফ্লোরে অবস্থান করছি। মনে করো আমি তোমাকে এখানে ক্লাস নিচ্ছি সশরীরে, মনে করো আমরা সবাই ক্লাসে উপস্থিত আছি। এখন হঠাৎ করে আমার একটা মার্কার দরকার হলো অথবা আমার একটা অ্যাক্সেসরিজ দরকার হলো। আমি নাফসকে বললাম, নাফস তুমি একটু অফিস রুমে গিয়ে তুমি এই জিনিসটা আমার জন্য একটু নিয়ে আসো। নাফস গেল। নাফস তাহলে জিনিসটা দরকার কার? আমার। এবং অর্ডারটাকে দিছে, আমি দিছি, কিন্তু নাফস আমার পক্ষ হয়ে গেছে, তাই তো? দ্যাট মিনস আমি যেতে পারছি না, আমার পক্ষ হয়ে নাফস গিয়েছে অফিস রুমে। তখন নাফস বলবে যে বিজয় স্যার বলছে এই বিষয়টা এরকম করে আমাকে একটা মার্কার দেওয়ার জন্য। ঠিক একইভাবে সরকার তো আর এগুলো সবকিছু মেনটেন করতে পারবে না। তো সেই ক্ষেত্রে বলা হচ্ছে সরকার একটা ডিপার্টমেন্টকে দায়িত্ব দেয়, যে ডিপার্টমেন্টটার নাম হচ্ছে আমাদের ট্রেজারি ডিপার্টমেন্ট। এবং ট্রেজারি ডিপার্টমেন্টের বেসিক্যালি সরকারের পক্ষ হয়ে ট্রেজারি বিলটা ইস্যু করে থাকে। এবং আরেকটা বিষয় হচ্ছে ট্রেজারি ডিপার্টমেন্ট এটা ইস্যু করার পরে ট্রেজারি ডিপার্টমেন্ট কিন্তু বাংলাদেশ ব্যাংকের কাছে এটা দিয়ে দেয়। দ্যাট মিনস সংগ্রাহক, দ্যাট মিনস সংগ্রহ করে রাখে কার কাছে? বাংলাদেশ ব্যাংকের কাছে। মানে স্টকটা কোথায় থাকে? বাংলাদেশ ব্যাংকের কাছে থাকে। রাইট। আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছিলাম অরিনের কাছে। অরিন, স্যার বলেন। অরিনের কাছে আমি জানতে চাচ্ছিলাম বাজেট কয় ধরনের বাজেট হতে পারে? আমরা সরকারি অর্থায়নের ক্ষেত্রে কয় ধরনের বাজেট দেখছি? স্যার পারিবারিক বাজেট, সরকারি বাজেট। আমি বলছি যে আমরা দুই ধরনের। রাইট, দুই ধরনের। রিচি, দুই ধরনের কি কি একটু জানতে পারি, বলো? ঘাটতি বাজেট, উদ্ধৃতি বাজেট। ভেরি গুড। স্যার আচ্ছা, অরিনের মাথায় আসে নাই, অরিন যদিও জানে কিন্তু অরিনের মাথায় আসে নাই। আচ্ছা রিচি, তুমি আমাকে বলো তো ঘাটতি বাজেট কোনটা? জি স্যার। তা যদি সরকারের আয়ের তুলনায় বেশি হয় তখন ঘাটতি বাজেট। নাইস। তাহলে ঘাটতি বাজেট হলে বেসিক্যালি একজন সরকার কি করতে পারে?
স্যার আমি বলি, হ্যাঁ অরিন বলো। স্যার প্রথমে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নেওয়ার চেষ্টা করবে, যখন দেশীয় ঋণ নেওয়া সম্ভব হবে না তখন বিদেশের বিভিন্ন ব্যাংক থেকে নেওয়ার চেষ্টা করবে। যদি এক্ষেত্রে তারা বিভিন্ন শর্ত জুড়ে দেয় যেটা দেশের জন্য মঙ্গল নয়, সেক্ষেত্রে দেশের বিভিন্ন ট্যাক্স, মূল্য সংযোজন কর, রপ্তানি শুল্ক, আপনার আমদানি শুল্ক, এগুলো থেকে সংগ্রহ করতে পারবে। গুড, ভেরি গুড। মিথিলার কাছে আমার কোয়েশ্চেন, ঠিক আছে? মিথিলার কাছে আমার কোয়েশ্চেন হচ্ছে বেসিক্যালি ট্রেজারি বিলটা, আমরা ট্রেজারি বিল পড়ে আসছিলাম, ট্রেজারি বিলটার মধ্যে বেসিক্যালি যে বিক্রি করা হয় ওই বিক্রির মাধ্যমে ট্রেজারি বিলে যারা বিনিয়োগ করে তারা কি মুনাফা পায় নাকি সুদ পায়? স্যার মুনাফা। সুদ কেন পায় না? আমি ওই সুদটাকে কি মুনাফা বলতে পারবো নাকি মুনাফাকে সুদ বলতে পারবো? দুটার মধ্যে পার্থক্য বুঝো? স্যার মুনাফা আর সুদ তো আলাদা। সেটা আমি একটু জানতে চাচ্ছিলাম। স্যার এটার ব্যাখ্যাটা। হ্যাঁ, মাইমুনা। হোয়ার ইজ মাইমুনা? মাইমুনা আমাকে শুনতে পাচ্ছ? মাইমুনা, মাইমুনা আমাকে শুনতে পাচ্ছ? সবাই কি আমার সাউন্ড শুনতে পাচ্ছ? এভরিবডি? মিথিলা, অরিন? দ্যাট মিনস হচ্ছে আমি এটা ধরে নিচ্ছি যে মাইমুনা আমাদের সাথে অ্যাটেন্ড করছে কিন্তু আমাদের সাথে নেই, বিষয়টা এরকম না? সো আমি তোমাদের বারবার বলছি, স্টিল ছবি যারা দিচ্ছ আমার ক্লাসে স্টিল ছবি প্লিজ দিবা না, এবং ক্লাস করতে আসার সময় তুমি যেভাবে আমার সামনে আসতে পারবা ঠিক সেভাবে আসার চেষ্টা করবা, একদম একদম ফর্মাল একটা ক্লাসরুমে বসবা, এই ধরনের একটা চেষ্টা করবা সর্বোচ্চ, ওকে? এবং এমন একটা জায়গায় বসবা যেখান থেকে তুমি আমার সাথে ক্লাসে অ্যাটেন্ড করতে পারবা। বাসার মধ্যে আমার মনে হচ্ছে এরকম একটা জায়গা তুমি খুঁজে বের করতে পারবা যেখান থেকে তুমি মোটামুটি আমার সাথে অ্যাটেন্ড করতে পারবা। কিন্তু দেখা যাচ্ছে আমি ক্লাসের মাঝখানে আমি একজনকে ডাকছি কিন্তু তার মানে খোঁজ খবরই নাই, ঠিক আছে? সে ক্লাসে আছে কিনা সেটা আমি জানি না, তাহলে আলটিমেটলি আমার কাছে কি মেসেজ আসছে বা কর্তৃপক্ষের কাছে আমি কি মেসেজ দিব যে এই স্টুডেন্ট আমার ক্লাস করেছে কিন্তু আমার ক্লাসটা সে বুঝতে পারেনি, তাই না? তাহলে এই দায়ভারটা কে নিবে বলো? বিষয়টা বুঝতে পারছো? যেমন এখন দেখো, এখন রিচি আমার কথা শুনতেছে, এটা আমি রিচিকে দেখেই বুঝতে পারতেছি, অরিন আমার কথা শুনতেছে, এটা আমি দেখে বুঝতেছি। এখন যাদেরকে আমি দেখতেছি না তারা যে আমার কথা শুনতেছে সেটা আমি কিভাবে কনফার্ম করবো, তাই না? দেখো মাইমুনা এখন আমার সাথে নাই পর্যন্ত। সো আমি আজকের ক্লাস তোমাদেরকে একটু রিকোয়েস্ট করছি, বিষয়টা তুমি আমার সাথে একটু মানে সরাসরি অ্যাটেন্ড করার চেষ্টা করবা, তাতে কি হবে ইন্টারাকশনটা বাড়বে, আমাদের ক্লাসের আন্তরিকতাটা বাড়বে এবং আমি একটু বুঝাতে সুবিধা হবে তুমি আমার কথাটা শুনতে পারছো কিনা, বা অন্যদিকে কনসেন্ট্রেশন থাকলে আমি তোমাকে একটু বলতে পারবো যে ওইদিকে কনসেন্ট্রেশন করিও না। যেমন মাঝখানে আমি কাকে জানি একদিন জিজ্ঞেস করছিলাম, ইলমাকে একদিন জিজ্ঞেস করছিলাম, ইলমা তুমি কার দিকে তাকাচ্ছ, ঠিক আছে? ইলমা খুব মজা করে বলছিল আমাকে, স্যার আপনার দিকে তাকাচ্ছি। তাহলে এই যে মানে হচ্ছে অন্তত আমি বুঝতে পারবো যে আমার স্টুডেন্টটা মানে হচ্ছে আমার দিকে মনোযোগ আছে কিনা, ঠিক আছে? সো তোমরা সর্বোচ্চ চেষ্টা করবে আমার সাথে যাতে একটু ইন্টারাকশনটা হয়, ওকে? ইন্টারাকশনটা ভালো হয় এবং তোমার স্বাভাবিক বিষয়, আমরা যেহেতু পরপর অনেকগুলো ক্লাস করছি আমাদের অনেক সময় কনসেন্ট্রেশন ব্রেক হতে পারে, এটা স্বাভাবিক ইস্যু, এটা আমি ধরে নিচ্ছি। তো আমি যদি তোমাকে দেখতে পাই তখন আমি অন্তত তোমাকে আমি রিকভার করার চেষ্টা করতে পারবো যে ইলমা আমার দিকে তাকাও, আমার দিকে মনোযোগী হও, তাহলে ইলমা আর কনসেন্ট্রেশনটা বাইরের দিকে যাচ্ছে না। বিষয়টা হচ্ছে এই রকম, ওকে? সো আজকে একটু বলে দিলাম, আগামী ক্লাস থেকে এই কথাটা আমি আর বলবো না, ঠিক আছে? বারবার আসলে বলতে গেলে ক্লাস টাইম হ্যাম্পার হয়। সো তোমরা সর্বোচ্চ চেষ্টা করবে যেভাবে আমার সাথে একটু ইন্টারাকশনটা বাড়ানো, আমার সাথে না প্রত্যেকটা টিচারের সাথে একটু ইন্টারাকশনটা বাড়ানো যায়, ওকে? একটু চেষ্টা করবা। সো চলো আমরা আমাদের ক্লাসে চলে আসি স্যার, একটু সবাই একটু রেসপন্স করো। আমি একটা স্ক্রিন শেয়ার করেছি, স্ক্রিন শেয়ারটা দেখা গেলে আমাকে রেসপন্স করবো। আশা করি দেখতে পাচ্ছ। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে শুরু করি। আমরা আজকে যে টপিকটা নিয়ে পড়াশোনা করব সেটা হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন বা নন বিজনেস। একটু ভালো করে খেয়াল করো, যার বাসায় সাউন্ড আসছে মাইক্রোফোনটা অফ করে রাখো। নন বিজনেস দ্যাট মিন্স হচ্ছে বিজনেস না। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি? বেসিক্যালি আমরা বিজনেস বলতে যেটা বুঝাই, যে সকল প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা, এবং মুনাফা অর্জন করার জন্য তাদের
বৈধভাবে যা যা কাজ করা সম্ভব, আমি একটা ওয়ার্ড ইউজ করেছি বৈধভাবে, দ্যাট মিনস তুমি অস্ত্র ব্যবসা করছো, এটা কিন্তু বাংলাদেশে বৈধ না, তাহলে মুনাফা অর্জন করার জন্য তুমি অস্ত্র ব্যবসা করতে পারবা না, ঠিক আছে? তুমি যে কোনো মনে করো ড্রাগের ব্যবসা করতে পারবা না। ওই জন্য বলছি মুনাফা অর্জন করার জন্য তোমার যে সকল কার্যক্রম তোমাকে সম্পাদন করতে হয় বা যে ধরনের ব্যবসা প্রতিষ্ঠান তোমাকে পরিচালনা করতে হয় বৈধভাবে, তাকেই আমরা এখানের মধ্যে বিজনেস বলছি। তাহলে বিজনেসের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। তাহলে যেই সকল প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন করা নয়, তাদেরকে নিশ্চয়ই আমরা নন বিজনেস অথবা অব্যবসায়ী প্রতিষ্ঠান বলতে পারি। যেমন আমরা গত ক্লাসে একটু করে হিন্টস দিয়েছিলাম, যেমন হাসপাতাল, এতিমখানা, বিভিন্ন ধরনের স্কুল কলেজ, ঠিক আছে, মন্দির, মসজিদ, মাদ্রাসা, এই টাইপের যে বিষয়গুলো আছে এদেরকে আমরা প্রতিষ্ঠান বলতে পারি, এবং এদের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন করা নয়। তাহলে স্যার এদের ক্ষেত্রে ফাইন্যান্সের বিষয়টা কিরকম? ফাইন্যান্স মানে যে তোমাকে ইনকাম করতে হবে বিষয়টা তা না। ফাইন্যান্স বিষয়টা হচ্ছে দুইটা পজিশন থাকবে বা দুইটা পার্ট থাকবে। একটা পার্ট হচ্ছে আমরা যেটা দেখে আসছি যে একটা পার্টে অর্থ সংগ্রহ করছে, আর একটা পার্ট থেকে অর্থ বিনিয়োগ করছে অথবা অর্থ ইনভেস্টমেন্টে যাচ্ছে। এখন আমরা একটু দেখতে চাইবো যে আসলে কিভাবে বিনিয়োগটা হচ্ছে, আমরা একটু দেখি। চলো, সবাই কি বোর্ডটা দেখতে পাচ্ছ কিনা দেখো তো, হোয়াইট বোর্ডটা। জি জি স্যার। স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, একটা নন বিজনেস অর্গানাইজেশন এখানে বসে আছে। আমি ধরে নিলাম এটা হচ্ছে একটা কলেজ, ঠিক আছে, একটা সরকারি কলেজ ধরে নিলাম, অথবা আমি ধরে নিলাম এটা একটা, আচ্ছা, এতিমখানা ধরে নিলাম, ঠিক আছে, এতিমখানা মনে করো। এখন কথা হচ্ছে এতিমখানা বা মাদ্রাসা ধরে নিলাম, এখানে এই প্রতিষ্ঠানটা অবস্থান করছে। এদের তাহলে স্যার এরা কিভাবে তাদের ফাইন্যান্সের যে কার্যাবলীটা আছে, দ্যাট মিনস হচ্ছে ফাইন্যান্সের যে দুইটা পার্ট আমরা দেখতে পাচ্ছিলাম স্যার, এই দুইটা পার্ট এরা কিভাবে একটু করছে আমরা একটু দেখি। চলো, এরা এই দুইটা পার্ট যেভাবে করতেছে সেটা হচ্ছে, দেখো, আমরা যদি একটা মাদ্রাসা ধরি, মাদ্রাসার মধ্যে আমরা জানি অনেকগুলো স্টুডেন্ট থাকে। এই স্টুডেন্টগুলো মাঝে মাঝে কিছু খুব স্বল্প পরিমাণে কিছু টাকা পয়সা প্রদান করে, যেটা বেতন হিসেবে মাদ্রাসায় যারা ওনাদেরকে শিক্ষা প্রদান করে তাদের বেতন হিসেবে মনে করো খুব সামান্য, যত সামান্য কিছু অর্থ প্রদান করছে। এটা হচ্ছে সেই উৎসটা। এরপরে চলে আসো সমাজের কিছু মানে হচ্ছে বিত্তমান ব্যক্তিবর্গদের থেকে একটা ডোনেশন আসে, এটাকে বলা হয় ডোনেশন, ঠিক আছে? মানে বিত্তবান যারা আছে সমাজে বা বড় বড় ব্যবসায়ী বা বড় বড় প্রতিষ্ঠানধারী যারা আছে, তারা অনেক সময় এই মাদ্রাসাগুলোর জন্য বা এই এতিমখানাগুলোর জন্য মাঝে মাঝে বড় ধরনের ডোনেশন প্রদান করে। এটাও কিন্তু একটা এতিমখানা বা মাদ্রাসার জন্য কিন্তু ইনকাম। এরপর আমি ধরলাম সরকারি একটা তহবিল আসে, প্রতি মাসে বা প্রতি বছর একটা সরকারি তহবিল আসে। তাহলে দেখো এই ধরনের কয়েকটা সোর্স আছে যেখান থেকে এই মাদ্রাসাটা কিন্তু তার তহবিলটা সংগ্রহ করছে। এখন কথা হচ্ছে মাদ্রাসা চিন্তা করলো তার টোটাল, এবার দেখলো যে এই মাসে তার টোটাল তহবিল সংগ্রহ হয়েছে 100 টাকা। এখন এই 100 টাকাটা কি করবে স্যার? এই 100 টাকাটা নিশ্চয়ই সে বিনিয়োগ করতে হবে। তাহলে তার বিনিয়োগের প্রকল্পগুলোকে, আমি আবারও বলছি, আমরা বেসিক্যালি যখন অর্থায়ন করছি আমরা দেখছি বিভিন্ন উৎস থেকে টাকা সংগ্রহ করার পরে আমরা ABCDE বা বিভিন্ন ধরনের প্রকল্প দেখছি যেখান থেকে আমার সর্বোচ্চ মুনাফা যেখান থেকে হবে সেখানেই আমরা বিনিয়োগ করছি। তাহলে এই প্রতিষ্ঠানটার প্রকল্প কারা? এই প্রতিষ্ঠানটার প্রকল্প হচ্ছে তার স্টুডেন্টরা। দ্যাট মিনস এতিমখানা বা মাদ্রাসায় যে সদস্যরা রয়েছে, ছোট ছোট বাচ্চারা রয়েছে বা যারা পড়াশোনা করছে, তারা হচ্ছে এদের প্রকল্প, এদের বিনিয়োগ প্রকল্প। তাহলে ওই বিনিয়োগ প্রকল্পের খাবার দাবারে ইনভেস্ট করছে তারা, ওই বিনিয়োগ প্রকল্পের কাপড় চোপড়ে ইনভেস্ট করছে তারা, তাদের থাকার জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিতে হচ্ছে সেখানে ইনভেস্ট করছে, ঠিক আছে? তাদের জন্য যেই পড়াশোনার জন্য যে টিচারগুলো রাখছে ওই টিচারদের বেতন দিচ্ছে। দ্যাট মিনস হচ্ছে ওই যে তাদের বিভিন্ন, মনে করো 1000 শিক্ষার্থী ওখানের মধ্যে আছে, তাহলে এই 1000 শিক্ষার্থী হচ্ছে তো তাদের প্রকল্প, এবং তাদের ভালোর জন্য, তাদের মঙ্গলের জন্য যেই ধরনের ইনভেস্টমেন্ট তাদের যাওয়ার দরকার তারা সেই ইনভেস্টমেন্টগুলোতে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি এই যে নন বিজনেস ফাইন্যান্স, দ্যাট মিনস অব্যবসায়িক প্রতিষ্ঠানের যে ফাইন্যান্সটা হচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন উৎস থেকে তারা টাকা সংগ্রহ করছে, আবার তারা তাদের সদস্য যারা আছে তাদের কাছে বিনিয়োগ করতেছে। আমি কি বুঝাতে পারলাম? তাহলে ফাইন্যান্সের যেই কনসেপ্টটা এখানে কি অ্যাপ্লাই হচ্ছে স্যার? জি স্যার। ভেরি জি গুড। স্যার। এবার চলো হ্যাঁ। তাহলে যদি আমাদের এই জায়গায় যদি ইমপ্লিমেন্ট হয়, আমরা এবার ওরা কি বলছে একটু পড়ি। বলা হচ্ছে ব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন, তোমরা দেখতে পাচ্ছ তো না? জি স্যার। জি হ্যাঁ, স্যার। দেখতে পাচ্ছি। জি, দেখেন, অব্যবসায়ী প্রতিষ্ঠান যেমন হাসপাতাল, এতিমখানা ইত্যাদি তহবিল সংগ্রহ একটা পার্ট,
ও এর সুষ্ঠু ব্যবহার, দ্বিতীয় পার্ট, করার প্রক্রিয়াকে অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন বলে। সমাজে এমন কিছু প্রতিষ্ঠান বা সংস্থা থাকে যাদের মূল উদ্দেশ্য মানব কল্যাণ। দেখো, এদের মূল উদ্দেশ্য কিন্তু মুনাফার জন্য, মানব কল্যাণ। মানব কল্যাণ মানে কি, ওখানে যেই এতিম বাচ্চারা রয়েছে, ছোট ছোট কচি কচি বাচ্চাগুলো রয়েছে, তাদের জন্য এখানে কল্যাণের জন্য বিনিয়োগ করা, বা দরিদ্র ও বঞ্চিত মানুষের সেবা প্রদান, মুনাফা অর্জন নয়। তাদের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন না, তাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই দরিদ্র বা বঞ্চিত মানুষগুলো সেবা প্রদান করা। এই ধরনের প্রতিষ্ঠান পরিচালনার জন্য অর্থ প্রয়োজন আছে এবং সেই অর্থের দক্ষ ব্যবস্থাপনারও প্রয়োজন আছে। তুমি ইচ্ছা মতো কিন্তু খরচ করলে হবে না। তুমি দেখবা একজন রিক্সাওয়ালা বা একজন সিএনজি ড্রাইভার বা মনে করো একজন যারা শ্রমিক, ডেলি লেবার, তারা কিন্তু মাসে যদি হিসাব করে, একজন ডে লেবারের মনে করো মাসে যদি আমি 500 টাকাও ধরি ইনকাম, তাহলে তার মাসে কিন্তু 15,000 টাকা ইনকাম। তাহলে 15,000 টাকা ইনকাম তার মতো একটা স্ট্যাটাসের লোকের বা চলার জন্য কিন্তু এনাফ। কিন্তু তুমি যদি একটু দেখো, একজন রিক্সাওয়ালা বলো, একজন সিএনজি ড্রাইভার বলো, বা একজন কুলি বলো, বা একজন লো লেভেলের যাদেরকে আমরা যারা দিনে এনে দিনে খাই, তাদের কথা বলি, তাদের ইনকাম অনুযায়ী তারা কিন্তু তাদের লাইফ লিড করতে পারে না। 15,000 টাকা দিয়ে সে যেই পরিমাণ লাইফ লিড করার কথা ছিল, সে সেই পরিমাণ স্ট্যান্ডার্ড লাইফ লিড করতে পারছে না। কেন? বিকজ অফ সে কিন্তু ম্যানেজমেন্টটা জানে না। সে কিভাবে এই টাকাটাকে ম্যানেজ করে সে সুন্দর একটা জীবনযাপন করবে সেটা জানে না। সো ম্যানেজমেন্টটা আমাদের জীবনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এই জায়গায়ও বলা হচ্ছে একটা প্রতিষ্ঠান চলার জন্য এই যে অর্থটা তুমি শুধু সংগ্রহ করলে হবে না, এটাকে দক্ষভাবে ব্যবস্থাপনাও করতে হবে। দ্যাট মিনস কোন খরচটা তুমি এখন করতে হবে, কোন খরচটা 2 দিন পরে করলে হবে, এই জিনিসটা তোমাকে জানতে হবে, বা কোন খরচটা না করলেও চলবে, এই জিনিসটাও তোমাকে জানতে হবে। বলা হচ্ছে এই ক্ষেত্রে অর্থায়নের ভূমিকা হচ্ছে অর্থ সংগ্রহের উৎস চিহ্নিতকরণ। প্রথমে তোমাকে যে কাজটা করতে হবে, কোত্থেকে টাকা আসবে সেটা তোমাকে ঠিক করতে হবে। দ্যাট মিনস তারা যদি বেতন দেয় সেটা, এরপরে বিত্তবান লোকরা কিছু হয়তোবা দিতে পারে, এরপরে সরকার কিছু দিতে হবে, এগুলো চিহ্নিত করতে হবে। এবার টাকা আসার পরে এবং তার সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানটির সেবামূলক উদ্দেশ্যকে সফল করতে হবে। উদাহরণস্বরূপ বলা যায়, একটি হাসপাতাল মুনাফাভিত্তিক প্রতিষ্ঠান নয়, তবে এইসব প্রতিষ্ঠানেরও অর্থের প্রয়োজন আছে। বিভিন্ন অনুদানের মাধ্যমে এরা অর্থ সংগ্রহ করে, সংগৃহীত অর্থ ব্যয় করা হয় হাসপাতালের বিভিন্ন উন্নয়নে। তাই অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়নের মূল উদ্দেশ্য অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থের উৎস চিহ্নিতকরণ এবং উদ্দেশ্য অর্জনে। দ্যাট মিনস তাদের মূল উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ। তাহলে ওই উদ্দেশ্য অর্জন করার জন্য যে অর্থটা তারা মানে সংগ্রহ করেছে সেটার যথাযোগ্য ব্যবহার নিশ্চিত করা। আমি কি বুঝাতে পারছি অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়নটা? জি স্যার। স্যার এবার কারো কোনো কোয়েশ্চেন থাকলে 1 মিনিটে বলে ফেলেন এটা নিয়ে। নেই? আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে নেক্সট টপিকে আচ্ছা চলে যাই। স্যার, বলো। স্কুল তো মুনাফা ভিত্তিক প্রতিষ্ঠান না, তাই না? না, স্কুল কলেজ স্কুল মুনাফা কলেজ ভিত্তিক। আমি বলি স্কুল কলেজ হাসপাতাল এগুলো মুনাফা ভিত্তিক প্রতিষ্ঠান না। এটা হচ্ছে আমাদের মানে হচ্ছে যে অন রেকর্ডিং এ বলছি আর কি, ঠিক আছে? যদিও এই এই বিষয়গুলো এখন অনেকটা মুনাফা ভিত্তিক হয়ে গেছে, হাসপাতাল ঠিক আছে, স্কুল কলেজ অনেকটা মুনাফা ভিত্তিক পর্যায়ে অনেকে চলে গেছে, কিন্তু কথা হচ্ছে আমরা হয়তোবা প্র্যাকটিক্যালি এটা হওয়া উচিত ছিল না বা এটা উচিত না, ঠিক আছে? সো তোমরা এই ক্ষেত্রে ব্যবসায়ী প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই উদাহরণগুলো দিতে পারবা, কোনো সমস্যা নেই। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এরপরে দেখো আমরা এবার ব্যবসায়িক অর্থায়নে, দ্যাট মিনস আমরা নর্মালি প্রথম ক্লাসে অর্থায়নের সংজ্ঞা পড়ছি। অর্থায়নের সংজ্ঞা বলতে আমরা যেটা বুঝছি সেটাই হচ্ছে আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান। মনে আছে তো অর্থায়নের সংজ্ঞাটা? শুধু অর্থায়নের সংজ্ঞাটা মনে আছে তো? জি স্যার। আচ্ছা, আমি আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি না, আমি একটু স্টপ শেয়ারিং করে এবার আপনাদেরকে একটু খুঁজি, ঠিক আছে? তাসিনের দেখতে পাচ্ছি না, তাসিনের পড়া জিজ্ঞেস করা হয়নি। স্যার স্যার, ওই আসসালামু মাত্র আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, কোথায়? আমি মাত্র আসছি। বেশ ভালো আমার করেছেন, ওয়াইফাই প্রবলেম করতেছিল। বেশ ভালো সেটাই। করেছেন। দেখি আপনার আপনার চেহারাটা একটু দেখি। স্যার, বেশ একটু ভালো ওয়েট করেছেন। করেন। আপনাদের ইচ্ছে মতো আপনারা আসলে তো চলবে না, ক্লাস শুরু হয়েছে। স্যার, নেট প্রবলেম করছিল তো তাই। না, তোমরা একটা কাজ করিও, হ্যাঁ, তোমাদের এই প্রবলেমগুলো আমরা মিটিং এর মধ্যে আলোচনা করেছি। আমাদের গত কয়েকটা ক্লাস আগে প্রিন্সিপাল স্যারের সাথে আমাদের এই সব বিষয়ে মিটিং হয়েছে। তোমরা একটু একটু চেষ্টা করবে, আমরাও তোমাদের জন্য খুব আন্তরিক হওয়ার চেষ্টা করছি, তোমরাও আন্তরিক আমি জানি। তো সেই ক্ষেত্রে তোমরা পারলে মোবাইলে কিছু ডাটা মানে রাখবা, এটা ঠিক আছে? এটা রাখলে কি হয়, মানে একদম ইমার্জেন্সির সময় তুমি ব্যবহার করতে পারলে আর কি, কিছু ডাটা স্যার রাখতে মেয়াদ চলে যায়।
আচ্ছা আচ্ছা, চেষ্টা করবা স্যার যেভাবে সুবিধা। ল্যাপটপে ইয়ে ছাড়া ইউজ করতে পারি না, মডেম ছাড়া ইউজ করা যায় না, আমরা সব এই মডেম এই কিনতে হয়। টেকনোলজিক্যাল যুগে এটা কি বলে, মডেম ছাড়া ইউজ করা যায়? ডাটা কেবল দিয়ে কানেকশন দেওয়া যায়। তুমি মোবাইল ডাটাকে তুমি ল্যাপটপে ইউজ করতে পারবা। আর যদি না জানো, এখানে হাউসে কেউ জানলে শিখে নিবা, যদি তাও না জানো এরপর আমার সাথে কন্ট্যাক্ট করে জেনে নিও কিভাবে ইউজ করা যায়। ওকে তুমি স্যার। তুমি আর মডার্ন লাগবে না। মোবাইল হটস্পট অন হ্যাঁ, করে তারপর কানেক্ট হটস্পট দিতে হয়। অন করে চালু করা যায়। এরপর হচ্ছে ল্যাপটপে ওয়াইফাইটা অন সেটিং রাখলে হচ্ছে। সেটিং এ গিয়ে একটা ট্যাডারিং নামে একটা অপশন আছে দেখবা, ওই ট্যাডারিং অপশনে গিয়ে ইউএসবি একটা অপশন আছে, ওই ইউএসবি দিয়ে তুমি ডাটা কেবল দিয়ে ওটা অন করে দিলে দেখবা যে নেট আসবে। আচ্ছা তাসিন আবার চলে গেছে মেয়েটা, দেখছো? কথা বলতে বলতে কি জানি কোশ্চেন করবো সেটা ভুলে গেছি আমি, মাথায় একটা কোশ্চেন আসছিল। স্যার স্যার অর্থায়ন কাকে বলে? আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অর্থায়ন কাকে বলে? তাসিন, ইয়েস স্যার। হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছি না, আসো সামনে আসো। তাসিন, স্যার দেখা দেখিয়ে না এনে কোন বলি কোশ্চেনের অ্যান্সার। আচ্ছা আচ্ছা বলো তাসিন, বলো তো দেখি অর্থায়ন কাকে বলে, বলো। স্যার অর্থায়ন কাকে বলে? হ্যাঁ অর্থায়ন কাকে বলে? স্যার একটু দাঁড়ান বলছেন। বিভিন্ন উৎস হতে সংগৃহীত তহবিল সর্বোৎকৃষ্ট প্রকল্প বিনিয়োগ সংক্রান্ত প্রক্রিয়াকে অর্থায়ন বলে। আচ্ছা হইছে, অরিন হইছে এটা? টিচার হয়েছে, তবে আমার আচ্ছা তুমি আমি বলো, আরেকভাবে বলি। অরিন বলো। স্যার আপনি বিভিন্ন আমাদেরকে যে তহবিল শিখে দিচ্ছেন আমি ওভাবেই শিখছি, তাই আচ্ছা ওভাবেই ঠিক আছে, আচ্ছা অরিনেরটা শুনি। বিভিন্ন উৎস হতে তহবিল সংগ্রহ করে সর্বোৎকৃষ্ট প্রকল্পে বিনিয়োগ করাকে অর্থায়ন বা ফিনান্স বলে। আমি মনে হচ্ছে একদম হুবহু অরিন যেটা বলছে সেটা লিখে দিছিলাম। স্যার আপনি যেটা স্যার। লিখছেন আমি এটাই বলতেছি। আচ্ছা ঠিক আছে, স্যার কোনো অরিন সমস্যা যেটা বলছো এটাই লিখছিলেন। রাইট রাইট রাইট। আচ্ছা ঠিক আছে, আমরা তাসিনেরটাও নিচ্ছি, তাসিনেরটাও ঠিক আছে, সমস্যা নাই। ওকে, আর ইলমা চুপচাপ কেন? ইলমা আজকে এই মেয়েটাকে কোনো কোয়েশ্চেন করা হয়নি, এই মেয়েটা বলতেছে স্যার আমার সাথে কথা বলতেছে না। ঠিক আছে, বলবা বলবা, ঠিক আছে, আমরা সবার সাথে কথা বলবো, সবার সাথে আমরা জমিয়ে ক্লাস করব, ঠিক আছে? আচ্ছা ইলমাকে একটা প্রশ্ন করি, হ্যাঁ ইলমা তোমাকে একটা প্রশ্ন করি, একেবারে সহজ একটা প্রশ্ন, ঠিক আছে? বলো তো দেখি, আমাদের বাহ্যিক উৎসকে মেয়াদের ভিত্তিতে কয় ভাগে ভাগ করছিলাম? বাহ্যিক উৎসকে মেয়াদের ভিত্তিতে আমরা কয় ভাগে ভাগ করছি? স্যার 3। দেখছো ইলমা, রিচি তোমাকে মানে স্যার হচ্ছে বলেন। রিচি তোমাকে হারাই দিচ্ছে। আচ্ছা রিচি ঠিক আছে 3। এবার সানিকা বলো তো দেখি এই 3 ভাগটা কি কি? আমরা ধরে নিচ্ছি রিচির আনসারটা রাইট, তাহলে এই 3 ভাগটা কি কি হবে? সানিকা ইয়েটা অন করো, মাইক্রোফোনটা অন করো সানিকা। স্বল্প মেয়াদি, মধ্যমেয়াদি, দীর্ঘমেয়াদি। গুড, ভেরি গুড। এ মাইমুনা, মাইমুনা কি আমাদের সাথে আছে? এই মেয়েটাকে স্যার ডাকলাম। এইমাত্র জয়েন করছে। হ্যাঁ মাইমুনা আমাকে শুনতে পাচ্ছো? আরে বাবা, মানে হচ্ছে আমি ডাকার সাথে সাথে রেসপন্স করতে হবে, ঠিক আছে? মাইমুনাকে আমি চিনি, এর আগে দেখছি কখনো? দেখি মাইমুনা, তোমাকে আমি চিনি কিনা? স্যার আজকে আমি ফার্স্ট তো এই জন্য। তোমাকে আমি চিনি না ওই জন্য, মানে হচ্ছে এর আগে ক্লাস করো নাই তুমি আমার সাথে, ওই জন্য নামটা খুব নতুন নতুন লাগছে। আচ্ছা ঠিক আছে, চিনে রাখলাম মাইমুনাকে। আচ্ছা মাইমুনা তুমি আজকে নতুন, তাহলে কোনো কোশ্চেন করা যাবে না, এটা বলতে চাচ্ছো? হ্যাঁ। মানে ইনডিরেক্টলি মাইমুনা বুঝিয়ে দিচ্ছে যে স্যার আমি আজকে নতুন, আমাকে কোনো কোশ্চেন করা যাবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে নেক্সট কথাতে চলে যাই, ঠিক আছে ইলমা? ওকে স্যার। ওকে চলো, আমি আবার স্ক্রিন শেয়ারিং দিচ্ছি, দেখতে পাচ্ছ কিনা একটু রেসপন্স করো। স্যার দেখা যাচ্ছে। চলো আমরা একটু পড়ি। আমরা দেখতেছি। শুনো, আমরা ব্যবসায়িক অর্থায়নটা আগেও পড়ছি, সো তোমরা মোটামুটি ওই কনসেপ্টের সাথে একটু ম্যাচিং করে জাস্ট হচ্ছে যে কথাগুলো মিলতেছে কিনা দেখবা, নতুন ভাবে কিছু বোঝাতে হবে না, কারণ আগে সবকিছু বোঝানো হয়েছে, এখন জাস্ট হচ্ছে ম্যাচিং হচ্ছে কিনা দেখবা। দেখো, ব্যবসায় অর্থায়ন বা বিজনেস ফাইন্যান্স, ব্যবসায় অর্থায়ন বলতে একটি ব্যবসা প্রতিষ্ঠান, তোমরা চিন্তা করবা কি যে আমাদের অর্থায়ন বা ব্যবসায়িক অর্থায়নের দুইটা পার্ট থাকবে, একটা পার্ট দিয়ে আমরা কি করছি, আমাদের বিভিন্ন উৎস থেকে টাকা সংগ্রহ করছি, আরেকটা পার্ট দিয়ে হচ্ছে আমরা ABCDE, আমি টোটাল 5টা প্রকল্প দেখিয়েছিলাম, এই 5টা প্রকল্পের আমি সর্বোৎকৃষ্ট প্রকল্পে ইনভেস্ট করছি, এভাবে চিন্তা করো, মানে ভিজুয়ালাইজ করো একটু। বলা হচ্ছে ব্যবসায়ী অর্থায়ন বলতে একটি ব্যবসা সুষ্ঠুভাবে পরিচালনা করতে কি পরিমাণ মূলধনের প্রয়োজন বা তহবিলের প্রয়োজন, কোন কোন উৎস হতে তা সংগ্রহ করা হবে,
এবং কোন কোন খাতে তা বিনিয়োগ করা হবে তাকে বোঝায়। তোমরা যদি কেউ না বুঝো লাইনের কোনো কথা আমাকে একটু বলবা যে স্যার এটা বুঝি নাই। আমি পড়ে যাচ্ছি, আস্তে আস্তে পড়ছি। ব্যবসা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে তহবিল সংগ্রহ ও লাভজনক খাতে বিনিয়োগের ক্ষেত্রে ব্যবসায় অর্থায়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বরূপ বা ধরন হচ্ছে ব্যবসায় অর্থায়ন। ব্যবসা প্রতিষ্ঠান বলতে স্যার এই মুনাফা, লাইনটা একটু বুঝাই দেন। দ্যাট মিন্স হচ্ছে আমরা যতগুলো অর্থায়ন পড়ছি তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্টটা হচ্ছে আমাদের ব্যবসায়িক অর্থায়ন। আমাদের মূল বার্তাটা হচ্ছে আমরা ব্যবসায়িক অর্থায়ন নিয়ে ইন ফিউচারে পড়াশোনা করব। কিন্তু অর্থায়নে আরো কতগুলো সেক্টর আছে সেটা নিয়ে আমরা এখন জানছিলাম। পারিবারিকও আমাদের অর্থায়নের প্র্যাকটিস আছে, আন্তর্জাতিক অর্থায়নের প্র্যাকটিস আছে, দেশের মধ্যে মানে যেটা আমরা দেশীয়ভাবে পড়লাম সরকারি অর্থায়ন, সরকারের ক্ষেত্রে অর্থায়নের প্র্যাকটিস আছে। কিন্তু আমরা যখন সামনের দিকে যাব তখন আমরা শুধুমাত্র ব্যবসায়িক অর্থায়নটা নিয়েই আমরা অ্যানালিসিস করব, সেটা বোঝাতে চাচ্ছি। ব্যবসায় প্রতিষ্ঠান বলতে মুনাফা অর্জনের উদ্দেশ্যে লাভ ক্ষতির ঝুঁকি নিয়ে গঠিত সংগঠনকে বোঝায়। দেখো, লাভ ক্ষতি তো চিন্তা করবা, সাথে ঝুঁকিটাকে নিয়েও চিন্তা করতে হবে বলছে। আচ্ছা, ফলে ব্যবসা প্রতিষ্ঠান তার তহবিল সংগ্রহ ও ব্যবসায়ের জন্য যে অর্থায়ন প্রক্রিয়া ব্যবহার করে তাকে ব্যবসায়িক অর্থায়ন বলে। কোনো সমস্যা আছে এই পর্যন্ত? না স্যার। ওকে, এবার আসো। বলা হচ্ছে উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে ব্যবসায়িক অর্থায়ন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে তহবিল সংগ্রহ ও যথাযথ ব্যবহার নিশ্চিত করা যাতে প্রতিষ্ঠানের লক্ষ্য বা উদ্দেশ্য অর্জন করা হয়। প্রতিষ্ঠানের লক্ষ্য মানে কি? দেখো, আমি তোমাদেরকে যখন একদম ব্যবসায়িক অর্থায়ন পড়িয়েছিলাম, একটু ভিজুয়ালাইজ করো। আমি তোমাদেরকে বলছিলাম যে ABCD প্রথমে 4টা প্রকল্প দিয়েছিলাম এবং সেখানে আমরা দেখেছিলাম যে আমাদের ডি নাম্বার প্রকল্প তোমরা চয়েস করছিলা এবং সেখানে দেখছিলা তোমরা ডি নাম্বার প্রকল্পে আমাদের 10% ছিল, মনে পড়ছে? 10% ছিল। তো একটা বিষয় হচ্ছে, তোমরা সবাই বলছিলা যে স্যার আমরা সর্বোচ্চ 10% যেহেতু আমরা 10% ইনভেস্ট করব, কিন্তু পরবর্তীতে আমি বললাম যে এইখান থেকে তুমি নিচ্ছ 10%, আবার দিচ্ছ 10%, খরচও 10%, তাহলে তোমার ইনকাম 10%, কস্টিং 10%, মাঝখানে তোমার কিন্তু কোনো মুনাফা থাকছে না। সো তোমাকে এমন একটা প্রকল্প বাছাই করতে হবে যেখানের মধ্যে তোমার খরচের চেয়েও ইনকাম বেশি হবে, তাহলে আলটিমেটলি তোমার এই যে এখানে যেটা বলছে যে উদ্দেশ্য অর্জন করা সম্ভব হবে। উদ্দেশ্য কি? মুনাফা অর্জন, এবং তোমার পক্ষে ওই মুনাফা অর্জন করাটা পসিবল হবে। বুঝতে পারছো? জি স্যার। ওকে, নেক্সট দেখো, বলা হচ্ছে আইনগতভাবে ব্যবসায়ী প্রতিষ্ঠানকে 3 ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে এক মালিকানা ব্যবসা, আমরা অলরেডি এক মালিকানা ব্যবসায়ের খুব ভালোভাবে জানি, ঠিক আছে? পানের দোকানদারি এক মালিকানা ব্যবসা। এরপরে হচ্ছে মনে করো ইলমা আর অরিন মিলে যদি একটা মুদি দোকান দেয় তাহলে সেটা হচ্ছে অংশীদারি ব্যবসা, ঠিক আছে? আর মিথিলা চাইলো যে একটা কোম্পানি গঠন করবে, সেটা হচ্ছে যৌথ মূলধনী ব্যবসা। হয়ে গেল না? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এরপরে চলে আসো, আর আমি হচ্ছে কাস্টমার তোমাদের দোকানের। ওকে ওকে, নেক্সট। এবার চলে আসি, আমরা এই যে 3টা বিজনেস করলাম, এই 3টা বিজনেসের মধ্যে আমাদের অর্থায়নের যে প্রয়োগ, ওই প্রয়োগটা আমরা একটু দেখব। বলা হচ্ছে এক মালিকানা ব্যবসায়ের অর্থায়নে প্রয়োগটা কেমন আমরা একটু দেখি। বলা হচ্ছে যে ব্যবসায়ে একজন মাত্র মালিক তাকে এক মালিকানা ব্যবসা বলে। সাধারণত এই এক মালিকানা ব্যবসায়ের মধ্যে যিনি হচ্ছে পানের দোকানদার, পানগুলো ক্রয় করার জন্য যে মূলধন উনিই তা বিনিয়োগ করতে হবে। পান যদি পচে যায় যে ক্ষতি হবে সেটাও তিনিই গ্রহণ করতে হবে। পান বিক্রি করে যদি লাভ হয় সেটা তিনিই গ্রহণ করতে হবে। এবং পান আনবে নাকি আনবে না, এই আজকে কি পান ক্রয় করবে নাকি করবে না, এই ডিসিশনটাও কিন্তু ওনাকেই নিতে হবে। দ্যাট মিনস ডিসিশন মেকারও কিন্তু ওই এক মালিকানা ব্যবসায়ের মালিক নিজেই। তাহলে দেখো, বাংলাদেশের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানই সাধারণত ছোট প্রতিষ্ঠান যা এক মালিকানা বা অংশীদারি কারবার হিসেবে গঠিত। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি বিভিন্ন ক্ষুদ্র ও কুটির শিল্প, গ্রামগঞ্জের হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসা, মুদি দোকান, সেলুন, বুটিক শপ, ইলমা কনসেন্ট্রেট প্লিজ, বুটিক শপ ইত্যাদি এই ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান। এক মালিকানা ব্যবসায়ের অর্থায়নের উৎস হলো মালিকের নিজ মূলধন, মুনাফা, আত্মীয় স্বজন থেকে গৃহীত ঋণ, ব্যাংক অথবা গ্রামীণ মহাজন। গ্রামীণ মহাজন চেনো তোমরা? গ্রামে কিছু কিছু সুদখোর বলি আমরা। না, গ্রামের প্রধান না, গ্রামে কিছু কিছু অর্থবিত্তওয়ালা কিছু মানুষ থাকে যারা বিভিন্ন মানুষদেরকে লোন দেয়, মানে সুদের বিপরীতে ঋণ দেয়, তাদেরকে আমরা মহাজন বলি, ঠিক আছে? প্রধান মানে তো পঞ্চায়েত প্রধান বলে, প্রধান না মানে হচ্ছে মহাজন। এরা হচ্ছে মানে খুব জায়গা সম্পত্তি বেশি, টাকা পয়সা বেশি, তাদের কাছে সবাই ঋণের জন্য যায়।
ওই জন্য বলছে গ্রামীণ মহাজন থেকে সুদের ভিত্তিতে ঋণ গ্রহণ করে অনেকে এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠা করে। তাহলে এক মালিকানা প্রতিষ্ঠানে লাভ হলে মালিক তা একাই ভোগ করে, আবার ব্যবসায়ে লোকসান হলে ক্ষতিপূরণের জন্য মালিকের ব্যক্তিগত সম্পত্তিও ব্যবহৃত হয়। তাহলে এইখান থেকে আমরা কি এক মালিকানা ব্যবসায়ের অর্থায়নটা ক্লিয়ার হয়েছে? জি স্যার। জি স্যার। ভেরি স্যার, গুড। জি এই যে স্যার। দেখো তো তোমরা সবাই মিলে কনসেন্ট্রেট করছো, কত ভালো লাগতেছে পড়তে। আচ্ছা, আর আজকে আমাদের নেটেরও কোনো ডিস্টার্ব নাই, আশা করে সামনে আর হবে না, ঠিক আছে? তোমাদের জন্য কলেজ কর্তৃপক্ষ সর্বোচ্চ, এটা আমরা গতকাল মিটিং করছিলাম এটা নিয়ে যে কিভাবে তোমাদেরকে আরো স্মুথলি সার্ভিসটা দেওয়া যায়। সো আমরা আমাদের টোটাল যিনি সাপ্লায়ার ছিলেন ওনাকে ক্যান্সেল করে অলরেডি 2 জনকে নিয়োগ দেওয়া হয়েছে নেট সার্ভ করার জন্য, শুধু 2টা কোম্পানিকে। আচ্ছা চলো, এরপরে বলা হচ্ছে অংশীদারি ব্যবসায়ের অর্থায়নটা আমরা একটু দেখি। বলা হচ্ছে অংশীদারি মাথায় আসছে তো 1932 সালের অংশীদার আইন, সর্বনিম্ন সদস্য হচ্ছে 2 জন, সর্বোচ্চ সদস্য হচ্ছে 20 জন, এবং ব্যাংকিং ব্যবসা হলে 10 জন সর্বোচ্চ। সর্বনিম্ন ঠিক আছে 2 জন থেকে 10 জন যদি ব্যাংকিং ব্যবসা হয়। আচ্ছা, মনে করে দিলাম একটু। আসো, বলা হচ্ছে অংশীদারি ব্যবসায় অর্থায়ন বলছে একাধিক ব্যক্তি চুক্তির ভিত্তিতে, তবে এখানে একটা চুক্তি থাকবে, আমি বলছিলাম এখানে একটা কন্ট্রাক্ট, কারণ একজন হইলে তো কারোর সাথে কেউ চিটিং করতে পারবে না, কিন্তু 2 থেকে 3 জন হয়ে গেলে একজনের সাথে একজন কিন্তু ইন ফিউচারে চিটিং করতে পারে। ওই কারণে আগে থেকে একটা লিখিত ডকুমেন্ট থাকা ভালো যে কে কি করবে না করবে, ঠিক আছে? চুক্তির ভিত্তিতে কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান গঠন ও পরিচালনা করলে তাকে অংশীদারি ব্যবসায়ী বলে। এরূপ ব্যবসায়ের সদস্য সংখ্যা থাকে সাধারণত 2 থেকে 20 জন। তাহলে আমাদের মনে হয় ইনফরমেশন ঠিকঠাক আছে। অংশীদারি প্রতিষ্ঠানের চুক্তি অনুযায়ী অংশীদারগণ মূলধন সংগ্রহ করে এবং সেই অনুযায়ী অংশীদারদের মধ্যে লাভ লোকসান বণ্টিত হয়। দ্যাট মিনস কে কত মূলধন দিবে, সবাই যে সমান দিতে হবে এমনও কোনো কথা না, আবার কে কত দিবে সেটা লেখা থাকবে, এবং ইন ফিউচারে সেটার উপর ভিত্তি করে লাভের কে কত অংশ পাবে সেটাও লেখা থাকবে। এই ধরনের ব্যবসায় প্রতিষ্ঠানের তহবিল সংগ্রহের উৎস মালিকের নিজস্ব তহবিল। দেখো এই ক্ষেত্রেও কিন্তু সবাই কিন্তু মানুষ, অংশীদারি ব্যবসার ক্ষেত্রে হয়তোবা একজনের জায়গায় হয়ে গেছে এখন কয়জন, 2 জন বা 3 জন বা 15 জন এই টাইপের, কিন্তু সবার কিন্তু নিজের পক্ষে সবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আছে। সো অভ্যন্তরীণ ক্ষেত্রে তারা এইখান থেকে টাকা সংগ্রহ করছে, কোত্থেকে? আত্মীয় স্বজন থেকে গৃহীত ঋণ পর্যন্ত, এটা হচ্ছে অভ্যন্তরীণ। আর বাহ্যিক মানে হচ্ছে এই যে ব্যাংক অথবা গ্রামীণ মহাজন থেকে সুদের ভিত্তিতে ঋণ সংগ্রহ করে। তাহলে এই টোটাল আমাদের উদাহরণের মধ্যে 2টা টপিকে চলে আসছে, একটা হচ্ছে বাহ্যিক, যে অভ্যন্তরীণ, যেখানের মধ্যে আমরা আত্মীয় স্বজন থেকে গৃহীত ঋণ পর্যন্ত হচ্ছে আমাদের অভ্যন্তরীণ, আর এই যে ব্যাংক ও গ্রামীণ মহাজন বলবো এটা হচ্ছে বাহ্যিক। ক্লিয়ার স্যার? স্যার। ওকে। সুতরাং নিজস্ব তহবিল বিনিয়োগ করে এর যথাযোগ্য ব্যবহার নিশ্চিত করে, এই যে দেখো মুনাফা অর্জন, মূল উদ্দেশ্য মুনাফা অর্জন করাই এই ধরনের প্রতিষ্ঠানগুলোর অর্থায়নের মূল উদ্দেশ্য। গট দ্য পয়েন্ট? ওকে, চলে আসো এবার আমরা যৌথ মূলধনী কোম্পানি বা যৌথ মূলধনী কোম্পানি যাদেরকে বলবো 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী পরিচালিত হয়, এটার অর্থায়নটা আমরা একটু দেখি। আমরা বেসিক্যালি পড়ছিলাম যৌথ মূলধনী কোম্পানি। আচ্ছা, আমি কোয়েশ্চেন কাকে করি নাই, এমন কেউ কি আছো যারা আমি কোয়েশ্চেন করি নাই? সাহসী বালিকাটাকে বলো তো দেখি। স্যার আমাকে তো করেছেন। আচ্ছা, তাহলে তাসিনকে আবার করি, ঠিক আছে? না না স্যার আর করিয়েন না। তাসিন সাহসী বালিকার মতো বলতেছে স্যার আমাকে তো করেছেন। চলো তাসিন তোমাকে আবার প্রশ্ন করি, ঠিক আছে? স্যার করিয়েন না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সবার উদ্দেশ্যে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে অভ্যন্তরীণ উৎস কি কি? স্যার, আগের জমাকৃত অর্থ, মানে যেটা কোম্পানির জন্য রেখে দেওয়া হয় একটা অংশ, মুনাফার একটা অংশ, তারপর শেয়ার। আচ্ছা, ভেরি গুড, চমৎকার। আমার মনে আছে অরিন এর আগেও এই কোশ্চেনটার আনসার দিছিল, কিন্তু আমার বাকি বালিকারা এই কোশ্চেনের আনসারটা দিতে পারে নাই। দ্যাট মিন্স বাকি বালিকারা কি এই কোশ্চেনের আনসারটা এখন পর্যন্ত মাথায় ঢুকাইতে পারে নাই, এটা ধরে নিব। বারবার কি অরিনে আনসার দিবে? বাকিদের উদ্দেশ্যে বলছি, ঠিক আছে? আমরা সবাই স্মার্ট গার্ল, ওকে? সো স্মার্ট গার্লের মতো স্মার্ট রেসপন্স করতে হবে। বলার সাথে সাথে আমি বলার সাথে সাথে আমার সকল স্টুডেন্ট গুলো বলতে হবে যে স্যার এটা এইভাবে বলছিলেন, ওকে? ক্লাসটা প্রাণবন্ত করার জন্য তোমাদের রেসপন্সটা খুব বেশি ইম্পর্টেন্ট, খুবই বেশি ইম্পর্টেন্ট স্যার, ওকে? আমরা করোনাকে জয় করব, ঠিক আছে? করোনাকে জয় করে আমরা অনলাইনে আমাদের ক্লাসগুলোকে স্মুথ করব। চলো যৌথ মূলধনী ব্যবসায়ের অর্থায়নটা একটু দেখি। বলা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির অর্থায়ন প্রক্রিয়া। দেখো ভালো করে খেয়াল করো, অর্থায়ন প্রক্রিয়া। প্রক্রিয়া মানে কি? 2টা পাশকেই প্রক্রিয়া বলছে।
একটা পাশে টাকা সংগ্রহ করছে আর একটা পাশে বিনিয়োগ করছে, তাহলে অর্থায়ন প্রক্রিয়া এক মালিকানা ব্যবসা ও অংশীদারি ব্যবসায় অর্থায়ন প্রক্রিয়া হতে ভিন্ন। বলা হচ্ছে এটা ওটার মতো না। যৌথ মূলধনী কোম্পানির মূলধনের প্রধান উৎস হলো শেয়ার মূলধন। কেন একরকম না? কারণ হচ্ছে এক মালিকানা এবং অংশীদারির ক্ষেত্রে আমরা দেখছি যে তারা নিজের পকেট, বাবা মা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী থেকে সংগ্রহ করতে পারছে, কিন্তু এরা সেটা পারছে না, এরা শেয়ার বিক্রি করে টাকা সংগ্রহ করতে হচ্ছে। অর্থাৎ শেয়ার বিক্রির মাধ্যমে এই ধরনের প্রতিষ্ঠান মূলধন সংগ্রহ করে। শেয়ার ছাড়াও এরা বন্ড ও ডিবেঞ্চার বিক্রি করেও টাকা সংগ্রহ করতে পারে। তবে তোমাদের কোয়েশ্চেন আসছে যে স্যার কিছুক্ষণ আগেই তো বললেন শেয়ার আর জমাকৃত তহবিল, বন্ড আর ডিবেঞ্চারের কথা তো বলেন নাই স্যার। তাহলে স্যার বিষয়টা হচ্ছে বন্ড আর ডিবেঞ্চারের কথা এই জন্য বলি নাই কারণ আমি তোমাদেরকে কোয়েশ্চেন করার সময় আমি বলেছিলাম যে অভ্যন্তরীণ উৎস, বন্ড আর ডিবেঞ্চার হচ্ছে বাহ্যিক উৎস, ঠিক আছে? ওই জন্যই বলি নাই। বন্ড আর ডিবেঞ্চার কি উৎস স্যার? বাহ্যিক উৎস। আমি গত ক্লাসে তোমাদেরকে এই ইনফরমেশনটাও দিয়েছিলাম, বন্ড বলো আর ডিবেঞ্চার বলো, দুটাই হচ্ছে কিন্তু আমাদের জন্য ঋণপত্র, দুইটাই হচ্ছে ঋণপত্র। এই দুইটাই হচ্ছে একটা পেপার, যে পেপার বিক্রি করে জনসাধারণের কাছ থেকে কোম্পানি টাকা সংগ্রহ করতে পারে। এখন কোয়েশ্চেনটা হচ্ছে স্যার তাহলে দুইটা নাম দিল কেন? দুইটা, তাহলে কি দুইটার মধ্যে পার্থক্য আছে? 100% পার্থক্য আছে, এবং এই পার্থক্যটা বেশি আসে পরীক্ষায়। পার্থক্যটা কি একটু দেখো ভালো করে। বন্ড, তাই না? বন্ড, রাইট? আচ্ছা, কয় ওয়ার্ডে স্যার? 2 ওয়ার্ডে। আচ্ছা, ডিবেঞ্চার কয় ওয়ার্ডে স্যার? 4 ওয়ার্ডে। 4 ওয়ার্ডের পাওয়ার বেশি না 2 ওয়ার্ডের পাওয়ার বেশি? 4 ওয়ার্ডে। 4 ওয়ার্ডের পাওয়ার বেশি। দ্যাট মিন্স যে কোম্পানিগুলোর পাওয়ার বেশি, কিসের পাওয়ার? সুনামের পাওয়ার, আর্থিক নিরাপত্তার পাওয়ার, ব্যবসায়িক পাওয়ার বেশি, ঠিক আছে? যেমন এসকেয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি, অনেক বড় কোম্পানি, পিএইচপি কোম্পানি, আরএফএল কোম্পানি, প্রাণ কোম্পানি যেটাকে বললাম, ঠিক আছে? এই কোম্পানিগুলো যদি কারো কাছ থেকে ঋণ চায়, ঠিক আছে, সবাই এই কোম্পানিগুলোতে ঋণ দেওয়ার জন্য বসে আছে। কেন? কারণ এই কোম্পানিগুলো কখনো ধাই যাবে না। ধাই যাওয়া বুঝো, মানে পালাই যাবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই কোম্পানিগুলোর ক্ষেত্রে কোনো ধরনের লস